হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমার তর সইছে না এই কারণ আমরা এমন বাবা মাকে সঙ্গে পেয়েছি, এমন ছেলে মেয়েকে সঙ্গে পেয়েছি, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ, তাদেরকে দেখানোর জন্য মনটা ছটফট করছে। তাই কোনো কথা নাই বলে সরাসরি তাদেরকে মঞ্চে আহ্বান জানাতে চাই। প্রথমে ডেকে নিতে চাই বিথি মুখার্জিকে। এইবারে যাকে ডাকবো তার নাম অরিন্দম চ্যাটার্জি। তিনি এসেছেন মাকে নিয়ে জনাই থেকে। বিথি, আমাদের অনুষ্ঠানের নাম হ্যাপি প্যারেন্টস ডে। আপনি হ্যাপি আপনার প্যারেন্টসদের নিয়ে? আমি এই মুহূর্তে তো ভীষণ হ্যাপি, আর এমনিতেও আমি যে এই পরিবারে এই মা বাবাকে পেয়েছি আমি এর জন্য ভীষণ গর্বিত, ভীষণ খুশি। তা আপনার বাবা মার সঙ্গে আলাপ করিয়ে দিন। হ্যাঁ, আমার বাবা 85 বছরের বয়স। 85 বছর বয়স ওনার? হ্যাঁ। দেখে তো মনে হয় না। শ্রী গদাধর মুখার্জি। গদাধর বাবু নমস্কার। আপনার থেকে আমি কিঞ্চিত বড় বা ছোট কিছু একটা হব, কিন্তু আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার মনোভাব, আপনার তাকানো দেখে মনে হচ্ছে আপনি 25। ব্লেসিংস অফ গড। আচ্ছা, ও ভগবানের আশীর্বাদ। ভগবানের আশীর্বাদ কি আপনি বরাবরই পেয়ে এসেছেন? ডেফিনেটলি। সেই কারণেই আজ আপনি এইরকমভাবে এখানে এসে পৌঁছে গেছেন। আমরা প্রায়ই আমাদের অনেক বয়স্ক বন্ধু পাই, কিন্তু 85-র বন্ধু বোধহয় এই প্রথম পেলাম। আই থিঙ্ক আই এম দ্য সুপার সিনিয়র মোস্ট সুপার হু হ্যাজ প্রেজেন্ট হিয়ার। অসাধারণ। আমি একটা কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। মা সরস্বতী মুখার্জি। সরস্বতী দেবী নমস্কার। আপনাকে তো সরস্বতী ঠাকুরের মতোই দেখতে। বলুন আপনি কথা। আমি বলছি আগামী 7ই জুন 85 কমপ্লিট হয়ে যাবে। বাবা 86-তে পদার্পণ করবেন। বাহ। আর মা 73 কমপ্লিট করে 74 বছরে পড়বেন। 12 ইয়ার্স ডিফারেন্স আপনাদের দুজনের মধ্যে। 12 ইয়ার্স মানে বাংলায় 12 বছর মানে এক যুগ। আপনাদের মধ্যে এক যুগের পার্থক্য। আমার এই 15ই আগস্ট 55 বছর বিবাহ বার্ষিকী, আমরা একভাবেই চলছি। মানে স্বাধীনতা দিবসের দিন আপনাদের বিয়ে হয়েছিল? বাবা পরাধীন হয়েছে কিনা ঠিক জানি না। কি বলে শুনুন, স্বাধীনতা দিবসে আমার ব্যক্তিগত স্বাধীনতা আংশিক রূপে খর্ব করেছিলাম। কিভাবে সেটা? ব্যক্তিগত স্বাধীনতা দাঁড় পরিগ্রহ করার পর কিছুটা তো পরিবর্তন হবেই জীবনের। মানে যখন ইচ্ছে বেরিয়ে যাওয়া, যখন ইচ্ছে বাড়ি ঢোকা, কিছুটা তো বাইন্ডিংস থাকবেই। এটা প্রত্যেক মানুষের মধ্যেই সেটা, এবং ফ্যামিলিতে উভয়পক্ষের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা মানুষ যে একা লাইফ লিড করবে তার একরকম লাইফ, আর কাপল তার একরকম লাইফে হতেই হবে। তা নিয়ে তো ওখানে দ্বন্দ্ব লাগবে। উনি আপনার স্বাধীনতা হরণ করলেন না আপনিও ওনার স্বাধীনতা খানিকটা হরণ করলেন? ধরুন আমাকে দেখতে ওনার পছন্দ হলো, তো উনি আমার দিকে হেসে তাকালেন। এই স্বাধীনতা কি উনি পেতেন, নাকি আপনি চোখ কটমট করে বলতেন? আমি একটা কথা বলি না। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি বাবাকে যখন থেকে দেখেছি ছোটবেলা থেকে, বাবার মতো হ্যান্ডসাম আমি খুব কম দেখেছি। আমার মাও খুব সুন্দরী ছিলেন, এবং মায়ের মুখেই শুনেছি যে বাবা মায়ের প্রথম দেখা শুভ দৃষ্টি হয়েছে একদম। তখন তো আগেকালকার দিন ওইভাবে হয়নি, সে কথায় পরে আসবো। কিন্তু বাবাকে দেখতে এত সুন্দর ছিলেন যে আমি বলতাম বাবাকে, তুমি কেন এই সিনেমা জগতের দিকে যাওনি, তাহলে আমরা একটা লাইন পেতাম। না, সে তার মানে বলছেন যে বাবার থেকে মা চোখ ফেরাতেই পারতেন না। এটা কি ঠিক বললো? হ্যাঁ, একদম ঠিক। তবু কি কখনো ইচ্ছে হয়নি যে? না, আমার কখনো মনে হয়নি যে এরকম কেন স্বামী হলো। আমার মনে হয় আমার স্বামী খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতেছিল। মনে হলো গোপাল ঠাকুর পেলাম। এদিকে আর একজনরা বসে আছেন, আমরা ওদের কাছে একটু যাই, কিন্তু আপনাদের সঙ্গে আলাপ হয়ে মন ভরে গেছে। ধন্যবাদ অরিন্দম। ওদের অভিজ্ঞতাটা ভালো, অসাধারণ অসাধারণ, কিন্তু তোমাদের অভিজ্ঞতা আরো অন্যরকম আমার ধারণা। হ্যাঁ, কিন্তু সেটা আমি জানি না। কিন্তু তোমার পাশেই বসে আছেন তোমার মা। গুরুজনদের সঙ্গে আগে আলাপ করে নিতে হয়, তারপর কথা শুরু করতে। একদম। বেশ। আমি অরিন্দম, আমি IBM এ চাকরি করি। আমার মায়ের নাম পুরবী চ্যাটার্জি। পুরবী চ্যাটার্জি, আচ্ছা, বাহ। আমার মা একসঙ্গে অনেক কিছু। প্রথমত তিনি, লোকে বলে হোম মেকার, আমি বলি তিনি হোম ক্রিয়েটার।
কারণ তিনি না থাকলে হয়তো আমাদের বাড়ি বা ঘর বা সংসার কিছু হতো না, কিছু থাকতো না। পারিবারিক কলহ বলুন, আত্মীয় পরিজনদের বিভিন্ন কটুকাটব্য বলুন, আর্থিক দারিদ্র্য বলুন, সমস্ত কিছু থেকে আগলে রেখেছে। মানে কোনোদিন আমাদের কোথাও ফিল হয়নি যে আমরা ডিপ্রাইভড, আমরা সাফার করছি। অ্যাট দ্য সেম টাইম মা প্রফেশনাল ওমেন। আমি যবে থেকে জ্ঞান হয়েছে মাকে দেখেছি, মা একটি স্কুলে চাকরি করছেন টিচার হিসেবে। আপনি পড়াতেন? হ্যাঁ, স্কুলে পড়াতাম। তো বহু বছর আগে থেকেই মা সেই স্কুলে চাকরি করেছেন, টিউশনই করেছেন। অসংখ্য ছাত্র, মায়ের কিছু ছাত্র আইআইটিতে প্রফেসর, কিছু অলরেডি ডাক্তার হয়ে গেছেন। উনি একটা সময় বুঝেছিলেন যে আমার বাবা যেহেতু একটু খামখেয়ালি ধরনের মানুষ ছিলেন, মানে কখনো রোজগার করেছেন, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করেছেন, কখনো করেননি, ঘুরতে বেরিয়ে গেছেন, নিরুদ্দেশ হয়ে গেছেন, কাউকে কিছু জানাননি। তো সেই সময় মা ভেবেছিলেন যে সংসার প্রতিপালন করার ম্যাক্সিমাম দায়িত্বটা যখন আমার ঘাড়ে পড়েছে, আমি হয়তো একটা রোজগারেতে আমার 2 ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করে উঠতে পারবো না। তো খুব ওই সময় মানে কেরিয়ারের শুরু থেকে মা রকমারিভাবে চেষ্টা করেছে আর কোন সোর্স থেকে আমি সৎভাবে উপার্জন করতে পারি। আমি ছোটবেলা থেকে দেখেছি মা ঠোঙা গড়েছে, আমার ঠোঙা তৈরি করে একদম, এবং ওখান থেকেই ওই রোজের চাল ডাল মশলা কিনে আনা হতো, এবং ওখান থেকে আবার মা ডেলি 1 টাকা করে বাঁচিয়ে রেখে একটি ফ্যান কিনেছিলেন আমার কষ্ট হবে বলে গরমে। তো ঠোঙা গড়েছেন, স্কুলে চাকরি করেছেন। তারপরে ঠোঙা গড়ার যখন সময় পাচ্ছিলেন না স্কুলে চাকরি করতে করতে, তখন বড়ি দিয়েছেন, নিজে ডাল বেটে বড়ি দিতেন এবং সেই বড়ি স্টুডেন্টদের বাড়িতে গিয়ে গিয়ে বিক্রি করতেন। এবং সবচেয়ে ভালো যেটা গুণ মায়ের, যে যখন আমি প্রতিষ্ঠিত, দিদির বিয়ে হয়ে গেছে, আমাদের একটা বাড়ি হয়েছে, মোটামুটি সুখের সংসার বলতে যা বোঝায় এখন সেটা হয়ে গেছে, এই সময়ও মা স্কুল থেকে রিটায়ার করে, এখন স্কুলে যান, অনারারিয়াম সার্ভিস একটা দেন, রিটায়ার করার পরে মা তাও ভাবছেন আমি চুপচাপ বসে থাকবো। সেই সময়টাকে কাজে লাগানোর জন্য মা এখন আবার এই গত মহালয়া থেকে শুরু করেছেন, গোপালের হেঁসেল নাম দিয়েছেন, দিয়ে একটি হোম ডেলিভারি সার্ভিস। তো এগুলো বলার কারণ এই চাই যে আমি মাকে এখানে নিয়ে এসেছি বোধহয় নিজে এবং বাকিদেরকেও একটা জিনিস রিয়েলাইজ করানোর জন্য, যে আমরা তো প্রতি বছর শরৎকালে মা দুর্গার পুজো করি। আমার মনে হয় মা দুর্গা প্যান্ডেলে থাকেন না, প্রতিমাতেও থাকেন না। আমাদের মতো বাংলার সমস্ত ছেলেমেয়েদের ঘরে ঘরে ওই মায়ের মধ্যে থাকেন মা দুর্গা। যত কাজের চাপ দেওয়া হয় তত একটা করে হাত তার দেবে। বাহ। আফটার ম্যারেজ 1979 থেকে আমার এই জীবন যুদ্ধের লড়াইটা শুরু হয়। তারপরে আমার এই লড়াই, আমার 2 সৈনিক, আমার মেয়ে আর আমার ছেলে, এই লড়াইয়ের মধ্যে ধরুন কখনো আমায় খবরের কাগজ কেটে ঠোঙা বানাতে হয়েছে, কখনো বড়ি দিতে হয়েছে, কখনো 5 পয়সা লাভে ডিম বিক্রি করতে হয়েছে, ডিম এনে ডিম বিক্রি করতে হয়েছে। মানে 10টা ডিম বিক্রি করলে আমার ছেলের ভাগের একটা ডিম আমি পাবো, এই জন্যে 5 পয়সা লাভের ডিম আমাকে বিক্রি করতে হয়েছে। লাস্ট 99-এ ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পড়ছে এইচআইটিতে, 99 থেকে 2001 এরকম গায়ে মাখা সাবান স্কুলে স্কুলে টিচারদের কাছে বিক্রি করেছি, মানে শুধুমাত্রই ছেলে মেয়ে লেখাপড়া এসবের জন্য। এটা আমি খুব আনন্দ করে করেছি এবং এই লড়াইটা আমার কাছে বড় আনন্দের, এবং এই লড়াকু মনোভাবটা আমার তৈরি হয়ে যাওয়ার জন্যই আমি এই বয়সে এসে গোপালের হেঁসেল নাম দিয়ে এই সংস্থাটা খুলেছি। কেন? আরও এই কারণে, আমি যখন স্কুলে কয়েক বছর স্কুল থেকে আমি সরে গেছিলাম আমার অসুস্থতার কারণে, তো ওই স্কুলে যখন এলাম কিছু টিচারের মুখে শুনলাম যে অনেক বৃদ্ধারা লোক অভাবে পয়সা থাকতেও তারা সময় খাবার পান না। আর আমার নিজস্ব একটা মানসিক ইচ্ছে ছিল বহু বছর ধরে, যে আমার একটা বিশ্বাস আমার হাতের রান্না খুব ভালো, লোককে খাইয়ে আমি আনন্দ পাই, আমি এখনও পাই, এবং আমার রান্না খেয়ে লোকে বেশ ভালো বলবে, আমার শুনতে খুব ভালো লাগবে। সেই হিসেবে ওই ইচ্ছেটা ছিল, কিন্তু অর্থকরী দিকটা তো আমার ঠিক ছিল না, যার জন্য আমি করতে পারিনি। তা এখন দেখলাম যে আমি ওইটা একটু হোম ডেলিভারি হিসেবে, আরও কি জি বাংলার ওই সাদে আহ্লাদে যে সিনেমাটা হয়েছিল ওইটা আমাকে ইন্সপায়ার করলো। ওইটা আমি ভেবেছি ওরা এই হলো বিষয়, কাকে যে কখন কোনটা নাড়িয়ে দেবে। এই যে আমাদের জি বাংলার একটা সিনেমা, সেটা যে আপনাকে প্রভাবিত করেছে, আমার ধারণা যারা ওটা বানিয়েছেন তারা যদি আজকে এই অনুষ্ঠান দেখেন, আমার ধারণা দেখছেন, তাহলে তারা জানবেন যে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান যা হয়তো বিনোদন, তা আসলে বিনোদন থাকে না, তা আসলে জীবনযাপন হয়ে ওঠে, যেমন ওনার ক্ষেত্রে একদম। তো এই সিনেমাটা দেখার পর মনে হলো এরা দুজন যদি পারে তাহলে আমি কেন পারবো না।
আমি বলেই একদম ঝাঁপিয়ে পড়লাম। গত মহালয়া 17ই অক্টোবর মহালয়া গেছে, ওই দিনে তার আগে একটা লিফলেট ছাপিয়ে পেপারের মধ্যে দিয়ে দিলাম, দেখলাম বেশ ভালো সাড়া পেলাম, তো আমি শুরু করেছি, চলছে, ভালোই চলছে আমার। বেশ, আপনার গোপালের হেঁসেলে একদিন আমরা ঢুকে পড়বো। অবশ্যই অবশ্যই, আমি যেতে বলেছি। কিন্তু তার আগে আমাদের হেঁসেলে কি খাবারের বন্দোবস্ত আছে এবং সেই খাবার পেতে গেলে কি যোগ্যতা অর্জন করতে হবে সেইটা বরং একটু ব্যাখ্যা করেন। এইখানে যে খেলাটা হয় সেই খেলাটা ইচ্ছে পূরণের খেলা, সেই জন্য আমরা 4টে ধাপে খেলাটাকে ভাগ করে নিয়েছি। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। অরিন্দম, প্রথম ইচ্ছেটা কি? গোপালের রূপোর সিংহাসন। গোপালের রূপোর সিংহাসন, একদম। কারণ আপনি মায়ের দেওয়া সংস্থার নাম শুনে বুঝতে পারলেন মায়ের কাছে গোপাল সব কিছু, এভরিথিং। তো সেই জন্য আমার মাকে প্রথম গিফট মায়ের গোপালের জন্যই হবে। বেশ, আমরা যাব বিথির কাছে। বিথি, প্রথম ইচ্ছেটা কি? মা খুবই ঈশ্বর বিশ্বাসী, তো মা এক জায়গায় দুর্গাপুরে ওখানে গীতার ক্লাসে যান, সেখানে ধর্মের আলোচনা শোনেন। তো সেখানে আমার ইচ্ছে মায়ের হাত দিয়ে রূপোর গ্লাস পাঠানো। আর মা যেহেতু খুব ঈশ্বর বিশ্বাসী, আমাদের বাড়িতে তুলসী মঞ্চ নেই, তো মাকে একটা যে কোনো তুলসী মঞ্চ, মোজাইক হোক কি টাইলসের হোক, তুলসী মঞ্চ একটা দেওয়ার ইচ্ছে। একটা রূপোর গ্লাস আর একটা তুলসী মঞ্চ। কি সুন্দর চাহিদাগুলো, মানে আমাদের প্রতিদিনকার ঘরকন্নার মধ্যে এইগুলো থাকে। তো আপনি যেগুলো চাইলেন, হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আমি একটা বাড়ি এবং একটা উপাসনা গৃহ সেটা দেখতে পেলাম। মায়ের গোপালের জন্য সিংহাসন, সেই সিংহাসন প্রাপ্তির জন্য 2টো প্রশ্নের ঠিক অন্তত উত্তর দিতেই হবে, তবেই 25-25-50 স্কোর করা যাবে। আমরা আছি প্রথম ধাপে। প্রথম কোয়েশ্চেন কি অপেক্ষা করে আছে অরিন্দমের জন্য আমরা ভালো করে দেখে নিই। দেখো, আমরা কতগুলি ছবি দেখলাম, তার থেকে একটা প্রশ্ন উত্থাপন করলাম যে এই লোকটি কে? বলবো? বেশ, বলে ভালো। ভজহরি মান্না। লোকটি ভজহরি মান্না। কেন? ইস্তানবুল গেছেন, জাপান গেছেন, কাবুল গেছেন, রান্নার মশলাও ছিল সঙ্গে, শেফের টুপিটাও ছিল। তো ভজহরি মান্না ছাড়া আর কেউ হতে পারেন না। নেব উত্তরটা? হ্যাঁ, ফাইনাল? ফাইনাল। নিলাম উত্তরটা। আপনি কি চ্যালেঞ্জ করতে চান? অন্য কোনো উত্তর মনে আসছে? না, ভজহরি মান্না। উনি চ্যালেঞ্জ করছেন না। তোমার এই উত্তরটা নিয়ে নিলাম। এবার দেখে নি আজকের খেলার প্রথম প্রশ্নেই তুমি হেরে গেলে নাকি ফাইনালি জিতে গেলে। দেখা যাক। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না, আমি শ্রী ভজহরি মান্না। ভজহরি মান্না, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে তুমি দখল করে নিয়েছো তোমার প্রথম কাঙ্ক্ষিত 25 পয়েন্ট। ওটাকে পকেটে পুরে রাখো, যত্ন করে রাখো। এরপরে আর 25 জোগাড় করতে পারলেই গোপালের সিংহাসন। একদম। আমরা যাব বিথির কাছে। বিথি, প্রথম প্রশ্নটি কি অপেক্ষা করে আছে আপনার জন্য? মন দিয়ে দেখুন, মন দিয়ে শুনুন। কামারপুকুর হুগলি জেলার এই গ্রামটিতে 1836 খ্রিস্টাব্দে শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের গৃহে শ্রীমতী চন্দ্রমণি দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যৌবনে বড় দাদার সাথে চলে আসেন দক্ষিণেশ্বরের রানী রাসমণি প্রতিষ্ঠিত মা ভবতারিণীর মন্দিরের পৌরোহিত্য গ্রহণ করে। প্রথাগত শিক্ষা বলতে গ্রামের লাহাবাবুর পাঠশালা, কিন্তু তার সহজ দর্শনবোধে আকৃষ্ট হয়ে পড়েন তৎকালীন বুদ্ধিজীবী সমাজ। বিখ্যাত নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তথা বিখ্যাত চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকারের মতো বহু জ্ঞানী গুণী মানুষ আস্তিক নাস্তিক ধনী দরিদ্র নির্বিশেষে প্লাবিত হন তাঁর যত মত তত পথ এর ভাবধারায়।
আর সাধারণ মানুষের হৃদয়ে তিনি হয়ে ওঠেন প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতৃদত্ত নাম কি? প্রশ্ন হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদত্ত নামটি কি? বলি, নিশ্চিত? গদাধর। গদাধর নেব উত্তরটা? গদাধর উত্তরটা গ্রহণ করলাম। তুমি কি অন্য কোনো নাম বলতে চাও? না না, ওনার পাশে বসে আছেন, আমি চ্যালেঞ্জ করব না। গদাধর বসে আছে। ও গদাধর। গদাধর মুখার্জি, নট ব্যানার্জি। না, এরকম নয় তো, নিজের বাবার প্রতি ভালোবাসায়। একদম না। বেশ, গদাধর নামটি গ্রহণ করা হলো। অরিন্দম চ্যালেঞ্জ করেনি। উনি আমার ইষ্টদেব। ওনাকে নমস্কার জানিয়ে, ওনাকে প্রণাম জানিয়ে আমরা দেখিনি আমরা যে উত্তরটা পেলাম বিথির কাছ থেকে সেটা ঠিক পেলাম না ভুল পেলাম। দেখা যাক। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস জন্মের আগে তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বিষ্ণুর স্বপ্ন দেখেছিলেন, তাই ছেলের নাম রেখেছিলেন গদাধর। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদত্ত নাম গদাধর চট্টোপাধ্যায়। এই গদাধর চট্টোপাধ্যায় এই নামকে সংক্ষিপ্ত করে তাঁরা ডাকতেন গদাই বলে। কামারপুকুর গ্রামের সেই গদাধরই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের হৃদয়ের ঠাকুর। গদাধর একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। সেই সঙ্গে আপনার আঁচলেও বেঁধে নিতে পারেন 25 পয়েন্ট। অরিন্দম, তোমার প্রথম ধাপে দ্বিতীয় প্রশ্ন এটা পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। বেশ, আমরা দেখে নিই আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন অরিন্দমের জন্য কি বরাদ্দ আছে। দেখা যাক। আদিমকালের মানুষ প্রথম পোষ মানায় কুকুরকে, তারপর আস্তে আস্তে ঘোড়া, হাতি, উট, বেড়াল, বাজ পাখি, পায়রা, এরকম অনেক কিছু পোষ মানে। তাদের দিয়ে মানুষ অনেক কাজও করিয়েছে। যেমন ধরুন, বাজ পাখি আর পায়রা লোকেশন বুঝে বুঝে ঠিক জায়গায় চিঠিপত্র পৌঁছে দিত। ওস্তাদ আমির সাহেবের কুকুর নাকি কোনো কোনো স্বরও বসাতে পারত। এমনকি শিম্পাঞ্জিকে দিয়ে পিয়ানো বাজানো গেছে। কিন্তু সবাইকে টপকে গিয়েছিলেন প্রাচীন উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। তিনি একটি পিশাচকে পোষ মানিয়ে ফেলেছিলেন এবং সেই পিশাচটি তাকে নানা রকম গল্প টল্প শোনাত। সেই পিশাচটির নাম কি বলুন তো? ওনার প্রশ্নের উত্তরটা কি আমরা জানি? একদম জানি। বেশ, অরিন্দম? বেতাল। বেতাল। ছোটবেলায় আমরা কমিক্সও পড়তাম, বিক্রম বেতাল, তারপরে পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতির উপর তো সিরিয়ালও হয়ে গেছে, দেখেওছি ছোটবেলায় 32 সিংহাসন। উত্তরটা তাহলে বেতাল। বেতাল। বিথি চ্যালেঞ্জ করবেন? ঠিকই বলেছে। বিথি চ্যালেঞ্জ করতে চান না। বেশ, তাহলে আমরা এবার দেখে নিই আমরা এই বেতাল যে উত্তরটা পেলাম তাতে আমরা যে তালে হাঁটতে চাইছি সেই তালেই থাকলাম নাকি বেতাল হয়ে গেলাম। একদম। দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো। বেতাল। তোমার উত্তরটা একেবারে ঠিক হয়েছে, শুভেচ্ছা, অভিনন্দন। এবং সেই সঙ্গে তুমি আরো 25 পয়েন্ট তোমার পকেটে নিয়ে নিয়েছো। অতএব তুমি 50 পয়েন্ট নিয়ে প্রথম যে ইচ্ছে সেটা পূরণ করে ফেলেছো মায়ের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। গোপালের সিংহাসন। একদম। চলো আমরা উৎসব করি। ওর জন্য আমরা সব, ওই আমাকে সব দিয়েছে। গোপাল ঠাকুর ওই এঁকে দিয়েছে এবং যা কিছু আমার সব ওর জন্যই বাবা। ও মুহুর্মুহু ঘুরে ঘুরে আপনার কাছে আসে। ও মানে ওর প্রতি আমার বিশ্বাস অগাধ। কোনোদিন আমার ঘরে চুরি হয় না, কখনো আমার ঘরে কেউ মিথ্যে কথা বলে না, কখনো কোনো অন্যায় হয় না আমার ঘরে। গোপালকে শুধু আপনার না করে আমাদেরও করে দিন, তাহলে আমাদের ঘরেও চুরি হবে না, আমাদের ঘরেও অন্যায় হবে না, আমাদের ঘরেও গোপাল থাকুক।
বিথি, আমাদের গোপাল প্রাপ্তি হয়েছে। আপনার জন্য একটি বরাদ্দ প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন আপনার প্রথম ইচ্ছে পূরণের জন্য। সেটা আপনি বলতে পারলেই আপনার 50 স্কোর করা হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, আমরা দেখে নিই আমাদের প্রথম ধাপের বিথির জন্য কোন প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন হিসেবে চিহ্নিত হয়ে আছে। দেখা যাক। হুগলি নদী তীরবর্তী প্রাচীন শহর চন্দননগর 1673 সালে ফ্রেঞ্চ কলোনি চান্দের নগর হিসেবে স্থাপিত হয়। রানী শ্রীমতী তারাসুন্দরী দেবী দ্বারা নির্মিত রানীঘাটের অন্তর্গত হুগলি নদীর তীরে এই সুসজ্জিত রাস্তা দিয়ে হাঁটলে নানা রকম ইতিহাসের সাক্ষী হতে হয়। যেমন এই রাস্তার ধারে আছে ডুপ্লেক্স সাহেবের প্যালেস, যা আজ মিউজিয়াম। 1961 সালে নির্মিত সেক্রেড হার্ট চার্চ। এই রাস্তা থেকে সামান্য দূরে 143 বছরের পুরনো চন্দননগর পুস্তকাগার, প্রবর্তক সংঘের মতো ঐতিহাসিক সব জায়গা। চন্দননগরের এই ঐতিহাসিক রাস্তা কি নামে বিখ্যাত? আমরা একটা জায়গার পরিচয় দিলাম, চন্দননগর। চন্দননগরের ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য খানিকটা দেখানো গেল, কিন্তু এই রাস্তাটা এটি একটি বিখ্যাত নামে খ্যাত যাকে বলে। এই রাস্তাটি কি নাম? চন্দননগর গেছেন তো? গেছি। এই জায়গাটা চেনা লাগলো? ওই দিক দিয়ে গেছে এমন কোনো রাস্তার নাম মনে পড়ছে না? বা ওইখানের ওই রাস্তা কম গেছি, ওই রাস্তা দিয়ে গেছি খুব কম। পাস। পাস। বেশ, অরিন্দম কি চ্যালেঞ্জ করবেন? না, আমি রিস্ক নিতে চাইছি না। কিছু মাথায় এসছে? না, কিছুই মাথায় নেই। ইনফ্যাক্ট আমার ব্ল্যাঙ্ক, মানে করতে হলে ব্লাইন্ড গেস করতে হবে, তো সেটা আমি করব না যেহেতু মাইনাস হবে। আমরা ধরে নিচ্ছি যে আমরা এই উত্তরটা কারোর কাছ থেকেই পেলাম না, বিথির কাছ থেকে তো পাইনি, অরিন্দম চ্যালেঞ্জ করেননি, অতএব এই রাস্তাটি কি নামে বিখ্যাত দেখা যাক। জায়গাটির নাম চন্দননগর স্ট্র্যান্ড। এদিকে চালু কথা এবং মানে ওখানকার লোকের কথা বা বাইরের লোক সবাই যখন আলোচনা করি আমরা, তখন চন্দননগর স্ট্র্যান্ড বলেই থাকি এবং সেটাই দস্তুর। আপনার উত্তরটা হলো না। অরিন্দম, দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে, এটার একটা ছোট্ট, একদম ছোট্ট একটা কথা বলে নিই। অক্টোবর মাসে মা যে বিজনেসটি শুরু করেছিল গোপালের হেঁসেল, তো সেই সময় মা নিজেই মূলধন দিয়েছিল, আমাকে যথারীতি একটু বলেছিল যে তুইও কিছু টাকা ইনভেস্ট কর, এবং আমি খুব পরিষ্কার বলেছিলাম যে তুমি যে এখন শুরু করছো, তোমার শরীর বা মনে যা অবস্থা থাকবে আমি বুঝতে পারছি না তুমি কন্টিনিউ করতে পারবে কিনা, শারীরিক বিশেষ করে অবস্থায়। তো তুমি 6 মাস চালাও, আমি তার আগে ইনভেস্ট করবো না একটা টাকাও। 6 মাস পরে আমি যদি দেখি কন্টিনিউ করতে পারছো, হ্যাঁ, কাইন্ড অফ চ্যালেঞ্জই আমি দিয়েছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম যে মা হয়তো 6 মাসের মধ্যে উৎসাহটা থিতিয়ে যাবে। তো আমি বলেছিলাম 6 মাস চালিয়ে দেখো, তারপর আমি তোমার এখানে ইনভেস্ট করব। তো যথারীতি মায়েরা সবসময় যেতে সমস্ত লড়াইতে, আমরা বেকারি চ্যালেঞ্জ করি মুখের মতো। তো চ্যালেঞ্জ জিতে গেল, এখনও চলছে, 6 মাস অনেকদিন পেরিয়ে গেছে। তো সেই সময় এই সুযোগটা আসাতে আমি ভাবলাম যে ঠিক আছে, যখন সুযোগ এসেছে এবং আমারও এবারে কথা দিয়ে কথা রাখার পালা, তো আমি ইনভেস্ট করি। তো কি ইনভেস্ট কীভাবে করব? মায়ের ওই গোপালের হেঁসেলে আমি কিছু বাসনপত্র, ননস্টিক বা কুকিং ওয়্যার যেরকম টাইপের হয় সেরকম আমি কিছু মাকে গিফট করতে চাই। বাহ, মানে হেঁসেলটিকে সাজিয়ে তুলতে চাই, হেঁসেলের হাঁড়ি কুড়ি। বেশ, আমরা সেই জন্য এগিয়ে যাই আমাদের 3 নম্বর প্রশ্নের দিকে। এটা পারলেই 75 পয়েন্ট, সেক্ষেত্রে আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই হেঁসেলে বসে হাঁড়ি কুড়ি। বেশ, আমাদের 3 নম্বর প্রশ্নটা কি আছে খুব ভালো করে দেখো, শোনো, তারপর উত্তর দাও। হিমালয়ের পাদদেশে দুন উপত্যকায় অবস্থিত এই প্রাচীন জনপদটির উল্লেখ আছে মহাভারতে কৌরব এবং পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের জন্মভূমি রূপে। সুন্দর ছবির মতো প্রকৃতি, মনোরম আবহাওয়া এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই জনপদটি বহুকাল ধরে যেমন মানুষকে আকৃষ্ট করেছে, ঠিক তেমনি
বর্তমানকালে বহু প্রকাশনা সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই শহরের গৌরবকে আরও বাড়িয়ে তুলেছে। এই শহরেই রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ও বহু সরকারি প্রতিষ্ঠান। বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী এই শহর থেকে খুব সহজেই মসৌরি, নৈনিতাল, ঋষিকেশ, হরিদ্বার ও চারধাম যাত্রার উদ্দেশ্যে যাওয়া যায়। এই শহরের নাম কি? এই শহরের নাম কি? বলবো? নিশ্চয়ই। দেহরাদুন। দেরাদুন? নিশ্চিত? একদম। দেরাদুন উত্তরটা নিলাম। বিথি, আপনি কি অন্য কোনো নাম মনে এসছে? ঝুলিতে সবে 25 নম্বর আছে, হ্যাঁ, আমি রিস্ক নেব না। বেশ, আপনি চ্যালেঞ্জ করবেন না, কিন্তু বাড়াতে গেলে নম্বর মাঝে মাঝে চ্যালেঞ্জ করতে হবে। বেশ, উনি চ্যালেঞ্জ করছেন না, তুমি বলেছো দেরাদুন। দেরাদুন উত্তরটা নিলাম। এবার দেখে নি আমরা সঠিক উত্তর পেলাম নাকি পেলাম না, দেখা যাক। উত্তরাখণ্ডের রাজধানী এই শহরটির নাম দেরাদুন। দেরাদুন একেবারে ঠিক উত্তর হয়েছে। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। 25 পয়েন্ট তোমার পকেটে আবার ঢুকে গেল এবং তুমি গিয়ে পৌঁছলে 75-এ। বিথি, আপনি আছেন 25-এ। প্রথম ইচ্ছে পূরণ হওয়া দরকার, তাই আপনার কাছে তৃতীয় প্রশ্নটি আসবে। আপনাকে এই তৃতীয় প্রশ্নের ঠিক উত্তর দিতে হবে, তাহলেই 50, সঙ্গে সঙ্গে প্রথম ইচ্ছে পূরণ। কিন্তু এই প্রশ্নে যাওয়ার আগে অন্য আর একটা প্রশ্ন করব, যে আপনি যদি নিজেকে পরিচিত করতে চান তাহলে কি বলে পরিচিত হতে চান? আমি বাসন্তী ব্লকের হিরণময়পুর জয়গোপালপুর নেতাজি বিদ্যাপীঠের শিক্ষিকা। মানে বাসন্তী ব্লক মানে সুন্দরবন। সুন্দরবন। কি পড়ান আপনি? আমি ফিজিক্যাল এডুকেশনের টিচার। ফিজিক্যাল এডুকেশন, বাহ। তো আপনি যে ফিজিক্যাল ট্রেনার হলেন বা শিক্ষক হলেন, এই ইন্সপিরেশন আপনি পেলেন কোত্থেকে? ইন্সপিরেশন বাবার থেকে বেশি পেয়েছি। বাবার থেকে? হ্যাঁ, কারণ বাবা মেন্টালিও যতটা শক্ত এখনো পর্যন্ত, সেই রকম মানে শরীরের দিক থেকেও এখনো শক্ত। এখনো কি আপনি শরীরচর্চা করেন নাকি? প্রথম জীবনে আমি একটু ব্যায়ামাগারে যেতাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম, তখন একটু বডি ফর্মেশন হয়েছিল। কিন্তু আমি যে আগে যে এক্সারসাইজটা করতাম সেই নিদর্শন এখনও পাবেন। হ্যাঁ, আই এম প্রাউড টু শো ইউ। নিশ্চয়ই, দেখান। 35 বছর আগে, 35 বছর বয়সে যে এটা করেছি, দেখুন মাসুলটা দেখুন। 1 2 3 1 2 3 1 2 3 4 5 6 1 2 3 1 2 3। বাহ, মানে এটা এখনো দারুণ ব্যাপার। বিং 85 ইয়ার্স। এই যে হাতটা দেখলেন, দেখুন হাত দিন সফট, সফট। এবার দিন। ও বাবা, এত লোহার মতো শক্ত। কিন্তু মনটা আমার লোহার মতো শক্ত না। মনটা নরম? মনটা জলের মতো? জলের মতো। কারণ আমার ক্রোধ নেই, রাগ নেই। কেন? ভগবান রাগ অহংকারগুলো ঘৃণা করেন। এইবারে আপনার কাছে প্রথম ইচ্ছে পূরণের জন্য যে প্রশ্নটা আসবে, 3 নম্বর প্রশ্ন, সেটা আপনাকে উত্তর দিতেই হবে। আপনি চাইলে বাবা মার থেকে সাহায্যও নিতে পারেন। বেশ, আমরা দেখে নিই বিথির জন্য 3 নম্বর প্রশ্নটা কি আছে, দেখা যাক। সুন্দরবন। বাঘের দেবতা হিসেবে সুন্দরবনের গ্রামাঞ্চলে হিন্দু মুসলমান নির্বিশেষে ইনি পুজো হাজত পেয়ে থাকেন। এর মায়ের নাম নারায়ণী। এই দেবতার মাহাত্ম্য গাথা নিয়ে রচিত হয়েছে রায়মঙ্গল কাব্য। এই দেবতার নাম কি? সুন্দরবনে তো বেশিরভাগই বনবিবির পুজো করা হয়। কিন্তু এই দেবতা কি তিনি? আপনি মার থেকে সাহায্য নিতে পারেন যদি নিতে চান। দক্ষিণ রায়।
দক্ষিণ রায় একটা ওরাই বয়ে পড়েছিল যে সুন্দরবনের বাঘের পুজো হয় দক্ষিণ রায়। মায়ের হেল্প যদি নিতে চান নিতে পারেন। ওরা পড়েছে সেটা আমার নিলাম নিলাম দক্ষিণ রায়। হ্যাঁ নেব উত্তরটা? হ্যাঁ। বেশ অরিন্দম। আমি তো বললামই মায়েরা সবসময় যেতে। তাই বেশ, আমরা দেখে নিই বিথির কাছ থেকে যে উত্তরটা মায়ের সাহায্য নিয়ে পেলাম সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। যে দেবতার কথা বলা হচ্ছেন তিনি হলেন সুন্দরবন এলাকার বাঘের দেবতা দক্ষিণ রায়। বনবিবি জহুরা নামা থেকে জানা যায় বনবিবি ও তার ভাই শাহ জঙ্গলির সাথে দক্ষিণ রায় ও তার মা নারায়ণীর প্রবল যুদ্ধ হয়। পরে এনারা নিজেদের ভেতর সন্ধি করে 18 ভাটির দেশ সুন্দরবনকে নিজেদের ভেতর ভাগ করে নেন। সুন্দরবনের মানুষ জঙ্গলে মধু সংগ্রহ করতে গেলে তারা জঙ্গলে ঢোকার আগে দক্ষিণ রায়ের পুজো দেন। দক্ষিণ রায় মায়ের সাহায্য নিয়ে একেবারে ঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। দিদি, আপনি স্কোর করে ফেলেছেন 50 পয়েন্টস এবং আপনার প্রথম যে ইচ্ছেটা ছিল মায়ের জন্য সেটা পূর্ণ হতে চলেছে। মারই সাহায্য নিয়ে মায়ের ইচ্ছে পূরণ, মেয়ের হাত ধরে, এবং বাবা পাশে থাকবেন। আমরা উৎসব করি, চলুন। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। আচ্ছা, এই যে মায়ের কথা তুমি যখন বলছো বারবার, মানে নানান রকম ভাবে মা যে এখনো খাটেন, মা যে এখনো করেন, এমনি তুমি নিজে মার কাছ থেকে এই শক্তিগুলো এগুলো কিভাবে পাও? আমি তো মায়ের সঙ্গে ছোট থেকে একা থাকতাম, বাবা তো এখানে ওখানে থাকতেন। তো যেহেতু একটা বাচ্চা ছেলে, আমি মা বুঝতো আমাকে এনগেজ রাখার দরকার আছে কোনো না কোনোভাবে, তো রকমারি খেলা শেখাতো আমাকে। এবং তারপরে আমার দিদিভাইও শিখেছিল, এবং পরে আমি জেনেছিলাম এটা আমার ম্যাটার্নাল ফ্যামিলির একটা স্পেশালিটি। আচ্ছা, যে তারা প্রত্যেকে, আমার মামারাও প্রত্যেকে পারেন শব্দ উল্টে উল্টে কথা বলতে। তাই নাকি? খুব ফ্লুয়েন্টলি, উইথ এক্সপ্রেশন। আমরা যদি চাই এখানে বসে এখানকার কোনো মানুষের সম্বন্ধে কথা বলবো, অথচ তিনি জানবেন না, এটা আমরা অনায়াসে বলতে পারতাম। বলবো, আপনি বুঝতে পারবেন। তাই নাকি? হোক দেখি কিরকম। না, আমি আপনাকে এটারই একটা এক্সাম্পল দেব, যেটা মা আমাকে শিখিয়েছিল কিভাবে। কথা দিয়ে শেখায়নি, প্রথমে শিখিয়েছিল একটা গান দিয়ে। গানটা আপনার চেনা লাগবে সুরটা শুনলে। শুনি। ইকমেনা কে ডে লোবকে মতো দন মোছে রে কোকে মা ওটি দুঃখেছো। ইকমেনা কে ডে লোবকে মতো দন মোছে রে কোকে মা ওটি দুঃখেছো। মিয়া এজলতা মায়া হাইরতে মোয়ে হো এ পা তেজে তেজেছি যা এরিহা। ইকনেমা কেডে লোবকে মতো দন মুছি রে কোকে মা ওটি দুঃখেছো। বাহ, এবারে আসল গানটা শুনি। মা একটু আসল গানটা গাও। কি নামে ডেকে বলবো তোমাকে, তুমিও গাও। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে পায়ে পায়ে যেতে যেতে যাচ্ছি হারিয়ে। বাহ, অসাধারণ। আচ্ছা, এটা কি আপনারা করতেন তখন? কি উল্টে উল্টে লিখে নিয়ে তারপরে? না না, আমরা বলতে বলতে, যেমন এখন যদি আমার সঙ্গে কথা বলতে শুরু করেন, বলতে পারবো না। তাকে রটা এথি শিখে দে আমরা তরফু যারা লচি খেলি, যারা লচি, যারা সর্দিনই লচি দি এদি না পাকে। আমার সম্পর্কে কিছু বলছেন নাকি? হ্যাঁ, আপনি ফুরুত বলে একটা নাটকে অভিনয় করেছিলেন রাজার নির্দেশনায়। সেইটাই বললাম, রাজার নির্দেশনা দিয়েছিল, আপনি ফুরুতে রাজার পাঠটা করেছিলেন। আমরা প্রথম শোটা উপেন্দ্র কিশোরের টুনটুনির গল্প। হ্যাঁ, আমরা প্রথমে দেখতে গেছিলাম প্রথম শোতে। বেশ, দেখি এবারে অরিন্দম, তোমার জন্য যে প্রশ্নটা বরাদ্দ আছে সেটা তুমি বলতে পারছো কি পারছো না? ভালো করে প্রশ্নটা দেখো। এই যে ওপরে যে তিনটি ছবি আছে দেখতে পাচ্ছি আমরা,
তার সঙ্গে নিচে যে 3টি ছবি আছে, 3টের মধ্যে থেকে একটি ছবির ওপরের 3টির সঙ্গে মিল আছে, সেইটি কোন ছবিটি? পাসপোর্ট, তারপরে কি দেখছো? স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প, তারপরে পোস্ট কার্ড। বিথি, আপনিও ভাবতে পারেন, যদি আপনি পারেন তাহলে আপনি কিন্তু 25 নম্বর পাবেন। প্রশ্নটা একবার শোনা যাবে? ওপরের 3টি যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই 3টি ছবির সঙ্গে নিচে যে 3টি ছবি আছে তার মধ্যে থেকে একটি ছবির মিল আছে। অরিন্দম, পাসপোর্ট ইজ রিলেটেড টু আমার ট্রাভেল করার জন্য, আমাদের মানে কাইন্ড অফ আমরা মোবিলিটি বলতে পারি এটাকে, যে যাতায়াত করার সুবিধে হয়। পোস্ট কার্ড এবং পোস্টাল স্ট্যাম্পও কমিউনিকেশনের একটা মাধ্যম, সেটাও একটা মোবিলিটির মাধ্যম। তো আমি ভাবছিলাম যে মোবাইলটা তার সঙ্গে ম্যাচ করবে কিনা। আমার মনে হচ্ছে মোবাইলটাই নেব এটা। হ্যাঁ, মানে আর কিছু যখন মাথায় আসছে না, বেশ, মোবাইল ফোন। বিথি? হ্যাঁ, ওর যুক্তিটাই আমারও মনে হচ্ছে। ও তাই? নো চ্যালেঞ্জ। বেশ, তাহলে এই মোবাইলটাই নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এই যে পাসপোর্ট, তারপরে এই যে পোস্টাল স্ট্যাম্প, তারপরে পোস্ট কার্ড, তারপরে এই যে এটা এলো, 3টেই সাইজ হিসেবে স্ট্যাম্প সাইজ, পোস্ট কার্ড সাইজ, পাসপোর্ট সাইজ, ফটোগ্রাফ। রাইট, নাইস, গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। তোমার কাছে 25 নম্বর বা 25 পয়েন্ট যেতে পারলো না, তুমি আটকে রইলে। আমরা অপেক্ষায় রইলাম। আমরা চলে যাব বিথির কাছে। এইবারে আপনার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য প্রশ্ন আসবে। আপনি দ্বিতীয় ইচ্ছে কি সেটা জানান। দ্বিতীয় ইচ্ছে অর্থনৈতিক কারণের জন্য নয়, এমনি আমি 6 মাসের গ্রসারি চাইছি জি বাংলার কাছ থেকে। বাবা মার কিছুটা রিলিফ হবে, কারণ সবসময় আমি স্কুল সংসার সামলে তো ঠিক যেতে পারি না। সেই জন্য যদি 6 মাসের গ্রসারি পাই, বাবা মার একটু রিলিফ হয়। বেশ, এই দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য আপনার কাছে যে প্রশ্নটা আসছে সেটা আপনি বলতে পারেন কি পারেন না, এটা বলতে পারতেই হবে। দেখা যাক। খবরদার বলছি, উঠবে না। আপনি দেখে নেবেন, যাকে ঠিক করেছি সে থিয়েটারের চেয়ে কোনো অংশে খারাপ করবে না। কে সে? সব ভুলেই যাচ্ছে। ও ওথেলো করবে? ও যদি ওথেলো করে, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ম্যাডাম প্লিজ কনসিডার করতে পারি। ওয়ান কন্ডিশন। সিনেমার অংশ দেখলাম, হ্যাঁ, চেনা সিনেমা, সপ্তপদী সিনেমা, একটা সপ্তপদী সিনেমা। একটা শর্তের কথা বলা হলো। কি শর্ত, যেটা এরপরেই জানতে পারলো? ও যদি ওথেলো করে, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ম্যাডাম প্লিজ কনসিডার করতে পারি। ওয়ান কন্ডিশন। যে জানলা খুলে চিৎকার করে গান করতো, সেই জানলাটা খোলা হবে না, বোধহয় জানলা বন্ধ করে দিতে হবে। জানলা বন্ধ করে দিতে হবে, জানলা খোলা রাখা চলবে খোলা না। যাবে না। অরিন্দম চ্যালেঞ্জ করছে, করুক, পারলে করুক। ফাইনাল উত্তর, জানলা খোলা যাবে না। বিথির কাছ থেকে এই উত্তর পেয়েছি শর্ত হিসেবে। অরিন্দম, চ্যালেঞ্জ, তোমার উত্তরটা কি? ও আমাকে টাচ করবে না। আমি 17-18 বার দেখেছি, আই কান্ট ফরগেট দিস।
তুমি বলছো ও আমাকে টাচ করবে না, আমাকে টাচ করবে না। আমরা দেখে নেব কোনটা আসলে সত্যি উত্তর। দেখা যাক শর্তটা কি। সব ভুলেই যাচ্ছে, একটা বইতে ও ওথেলো করবে। ও যদি ওথেলো করে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ম্যাডাম প্লিজ কনসিডার করতে পারি। ওয়ান কন্ডিশন, অভিনয় করার সময় আমাকে টাচ করতে পারি। আমি যে প্রশ্নটা করেছিলাম সে প্রশ্নটা ঠিক উত্তর পায়নি, তাই আমাদের ভাষায় বলতে হয় যে যে উত্তরটা পাওয়া গেছে সেটা ভুল হয়েছে। অরিন্দম, তুমি চ্যালেঞ্জ করে +25 টাচ করে দিয়েছো একদম। তোমার পয়েন্ট গিয়ে পৌঁছেছে 100-তে, তার মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। চলো। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 100 স্কোর করার জন্য তোমার মায়ের জন্য একটা বিশেষ পুরস্কার আছে, সেটা আসছে তোমার কাছে। এখন সব হ্যাপি চ্যালেঞ্জ করলেই একটা সুবিধে, অনেক তাড়াতাড়ি যদি ভাগ্য সহায় দেয় এবং ভেতরে শক্তি থাকে তাহলে লক্ষ্যে পৌঁছানো যায় এবং তখন আবার পরবর্তী লক্ষ্য স্থির করা যায়। সেই কারণেই তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার পরবর্তী লক্ষ্য বা পরবর্তী ইচ্ছে, তৃতীয় ইচ্ছেটা কি? রবীন্দ্র রচনা বলি। রবীন্দ্র রচনা বলি, বাহ! এটা কার জন্য? নিজের জন্য? শুধু আমার জন্য না, অবশ্যই আমার জন্য, কিন্তু মায়ের জন্য। কারণ মা আসলে প্রথম দিকে নজরুলগীতি গাইতেন খুব, তখন বলতেন রবীন্দ্রনাথের গান আমি গাইতে পারি না, তাই গাই না। তো লাস্ট কিছু বছর মা এখন আবার রবি ঠাকুরের গানে মজেছেন খুব। রবীন্দ্র রচনাবলীর জন্য তোমার কাছে এবারে যে পঞ্চম প্রশ্নটি আসবে সেটির তোমাকে ঠিক উত্তর দিতে হবে। তৃতীয় ইচ্ছে পূরণের জন্য কোন প্রশ্নটা অপেক্ষা করে আছে খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, তার উত্তর দাও। দেখে নাও। এখন আমি একটা চাইনিজ ডিশ বানাবো যার নাম পার্টিসিপেন্ট বন্ধুদেরকে বলতে হবে। এই ডিশটা প্রিপেয়ার করার জন্য প্রথমে আমরা ম্যারিনেটেড চিকেনকে ফ্রাই করি। 1975-এ নেলসন বন, একজন ইন্ডিয়ান চাইনিজ ভদ্রলোক, মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে প্রথমবার এই ডিশটা বানিয়েছিল। তারপর থেকে এই ডিশটা ইন্ডিয়াতে খুবই পপুলারিটি পায়। চিকেনটা আমাদের ফ্রাই হয়ে গেছে, আমরা এখন সস তৈরি করব। এই সসটা হচ্ছে এই ডিশের স্পেশালিটি। এবার ভালো করে মিক্স করবেন। তারপরে এই যে ফ্রাই চিকেন আছে তার মধ্যে ঢেলে দেবেন। যে তার এই সসের যে গন্ধ আছে সেটা চিকেনের মধ্যে ঢুকে যায়। এখন আপনাদেরকে বলতে হবে এই ডিশটার নামটা কি। চলুন আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিই। চায়না এবং রাশিয়ার মাঝখানের যে অঞ্চলটার নাম আছে তার সাথে আমাদের ডিশের খুব একটা মিল আছে। একটা রান্নার প্রণালী দেখানো হলো, চাইনিজ রান্না, কিছু ক্লু দেওয়া হলো। এই প্রিপারেশনটার নাম কি? বিথি, আপনিও ভেবে দেখতে পারেন। যেটা মনে আসছে সেটা আমি স্যুপ হিসেবে জানতাম, আমি ডিশ হিসেবে জানতাম না। আমি একটা নাম গেস করছি, চিকেন ওয়ান্টন বা ওয়ান্টন চিকেন। আমি এটাকে স্যুপ হিসেবেই জানতাম, যে চিকেন ওয়ান্টন স্যুপ হয় জানতাম, সেটা যে গ্রেভি কারি হয় আমি জানতাম না। তাহলে উত্তর কি হবে? মা বলছে গোপালের নাম করে বলে দে। বলে দাও। চিকেন ওয়ান্টন। চিকেন ওয়ান্টন,
আর বিথি, অন্য কোনো নাম যদি মাথায় আসে তাহলে বলতে পারেন, হয়তো খেয়েছেন। না, আমি চ্যালেঞ্জ করছি না। বিথি চ্যালেঞ্জ করেনি, অতএব দেখেনি তোমার কাছ থেকে যে উত্তরটা পেলাম সেটা ঠিক হলো নাকি ভুল হলো, দেখা যাক। আমাদের এই ডিশটা এখন পুরোপুরি রেডি। এইটা ফেমাস ডিশের নাম হলো চিকেন মাঞ্চুরিয়ান। লাভলি। চিকেন মাঞ্চুরিয়ান তুমি জানতে? একদম শিওর, এটাই মনে পড়লো না। অঞ্চলটা যেটার কথা বলা হচ্ছিল মাঞ্চুরিয়া, সেই জায়গা থেকেই চিকেন মাঞ্চুরিয়া। তোমাকে 25 পয়েন্ট দেয়া গেল না, তুমি আটকে রইলে তোমার আগের পয়েন্টেই। আমরা চলে যাব বিথির কাছে। বিথি, এখনো কিন্তু একটা 50 নম্বরের প্রশ্ন অপেক্ষায় আছে, জাদু প্রশ্ন। এটা বলতে পারলেই কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া যাবে 100-তে। আমার সাজেশন হচ্ছে যদি তুমি এখন জাদু প্রশ্নটা নাও হয়তো এগিয়ে যাবে। আচ্ছা, নি। তাই আমাদের বিথির জন্য অপেক্ষারত জাদু প্রশ্নটি, ম্যাজিক কোয়েশ্চেনটি আমরা দেখে নিই ভালো করে। मन बलवान लागे चट्टान रहे मैदान में आगे। वो काटा वो काटा वो काटा वो काटा। তিনটি আলাদা আলাদা দৃশ্য দেখলাম, কোন শব্দটি এই তিনটি দৃশ্যের সঙ্গে সম্পর্কিত? একটি শব্দ। প্যাচ। প্যাচ? মনের ভেতরে এত প্যাচ? জিলিপির প্যাচ, কুস্তির প্যাচ, আর সুতোই সুতোই প্যাচ। ঘড়ির প্যাচ? ঘড়ির প্যাচ। আমি জাদু প্রশ্ন চাইতে বলেছি, এটা কিন্তু প্যাচ ছিল না, ভালো ইচ্ছেই ছিল, কিন্তু উত্তরটা ঠিক হয়েছে কিনা আমি এখনো জানি না। আমি একবার ভাবতে বলবো, দরকার নেই। অরিন্দম? না না, অরিন্দম চ্যালেঞ্জ করছে না। এই প্যাচ শব্দটা আমরা গ্রহণ করলাম। এবার দেখে নিই আমরা জাদু প্রশ্নের ঠিক উত্তর দিতে পারলাম কি পারলাম না, দেখা যাক। প্যাচ একেবারে ঠিক উত্তর দিয়েছেন আপনি, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে জাদু প্রশ্নের উত্তর দিয়ে আপনি বাবা মার জন্য একটা অন্যরকম ইচ্ছে পূরণ করে ফেলেছেন এবং এইচ.কে. দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার দখল করে নিয়েছেন। চলুন আমরা উৎসব করি ওখানে গিয়ে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই। আপনাদের এই প্রতিষ্ঠান সুদূর প্রসারী হোক এবং যার সুনাম অর্জন করেছে এর থেকে আরও অধিক অধিক পরিমাণে সুনাম অর্জন করুক, এইটাই আমার কাম্য। এবং আপনারাও জীবনে আরও সুপ্রতিষ্ঠিত হোক, সমস্ত অন্যান্য কর্মীবৃন্দ সবাই সুস্থ থাকুক এবং সুস্থ মনে থাকুক। বেশ বেশ, তাহলে আমরা আর একটা জিনিস করে নিই। এইচ.কে. দত্ত জুয়েলার্সের তরফ থেকে মার জন্য একটা বিশেষ পুরস্কার বলেছিলাম, সেটা মাকে পরিয়ে দিন। অরিন্দম, আমরা তৃতীয় ইচ্ছে পূরণ করতে চাইলে আমাদের করতে হয় 150 পয়েন্ট। তুমি আছো 100-তে দাঁড়িয়ে। তুমি কি এখন তোমার জাদু প্রশ্ন সেইটা আমার কাছে চেয়ে নেবে, নাকি তোমার যে একটি প্রশ্ন পড়ে আছে সেইটাতেই আটকে থাকবে? না, আমি জাদু প্রশ্নটা নিয়ে নেব। জাদু প্রশ্ন চাও? ম্যাজিক কোয়েশ্চেন, যাতে তুমি 50 এক্ষুনি পেয়ে যেতে পারো। একদম। বেশ,
অরিন্দমের জাদু প্রশ্ন কি অপেক্ষা করে আছে? সেই জাদুতে অরিন্দম সম্মোহিত হবে নাকি জাদু কেটে ঠিক প্রশ্নটির উত্তর বলতে পারবে? দেখা যাক। बाबूजी, प्लीज बाबूजी मुझे जाने दीजिए। जा बेटा जा, अपने राज के पास जा। जा सिमरन, जा जी ले अपनी जिंदगी। যে স্টেশনে এই ঘটনাটা ঘটলো সেই স্টেশনটির নাম কি? আপটা বা আফতা এরম জাতীয়, মানে AFTA বা APTA, হিন্দিতে পদে লেখা ছিল, আ প টয়াকা লেখা ছিল, ইংরেজি স্পেলিংটা পুরোটা দেখতে পাওয়া যাচ্ছিল না। তাহলে আমরা কি স্টেশনটার নাম বলবো? আপটা। আপটা? আপটা। জাদু প্রশ্ন। হ্যাঁ, স্টেশনের নাম আপটা। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ গৃহীত হইল। আরাপটা। আরাপটা। আরাপটা, মাঝে একটা রা ছিল। আর আপটা ও বলছে, আর তুমি বলছো আপটা। যদি তোমার উত্তর ঠিক হয় তাহলে তুমি পাবে 50, যদি তোমার ভুল হয় তুমি কিছুই পাবে না। আর যদি ও যেটা বলেছে আর আপটা, একটা র লাগিয়েছে মাঝখানে, সেটা যদি ঠিক হয় তাহলে ও পাবে 50, আর যদি ভুল হয় তাহলে ও যে 100 স্কোর করেছে এখনো অবধি তার থেকে -50 হয়ে যাবে, পৌঁছে যাবে 50-এ। এবার দেখে নি কোন উত্তরটা ঠিক, দেখা যাক। আপটা বা আপতা, যাই আমরা উচ্চারণ করি না কেন, যে উত্তরটা অরিন্দমের কাছ থেকে পাওয়া গেছে আমরা জানলাম সেটাই একেবারে ঠিক উত্তর। চ্যালেঞ্জ করে যে উত্তরটা ওর কাছ থেকে পেয়েছিলাম বিথির কাছ থেকে, দুর্ভাগ্যবশত সেইটা ভুল উত্তর। অর্থাৎ অরিন্দম ওর ঝুলিতে 50 জোগাড় করে ফেললো, ওর পয়েন্ট গিয়ে দাঁড়ালো 150, তোমার থেকে 50 বেরিয়ে গেল, তোমার স্কোর গিয়ে দাঁড়ালো 100 থেকে পিছিয়ে শুধু 50। যেহেতু অরিন্দম 150-তে পৌঁছে গেছে, তাই অরিন্দমের তৃতীয় যে ইচ্ছেটি ছিল সেটি আমাদের পূরণ করতে হবে। চলো আমরা উৎসব করি। আবার বেরিয়ে আসি চলো, আমায় কেবল ভালোবাসা গল্পগুলো বলো আবার। আপনার জন্য যে প্রশ্ন বরাদ্দ করা আছে তার উত্তর দিতে হবে, তারপরে হয়তো চ্যালেঞ্জ করে ওর থেকে উত্তর ছিনিয়ে নিতে হবে, এরকম একটা কিছু করে আপনি আপনার তৃতীয় ইচ্ছে করতে পারেন। অরিন্দমকেও তাই চ্যালেঞ্জ করতে হবে যদি চতুর্থ ইচ্ছে করতে চাও। বিথির তৃতীয় ইচ্ছেটা কি? আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে, বাড়িতে একটা ডাইনিং টেবিল আছে দুর্গাপুরে, কিন্তু সেটা অনেক পুরনো হয়ে গেছে। বাবার পক্ষে এই বয়সে সেই মিস্ত্রি ডেকে বা যোগাযোগ করে ওটা সারাই করা বা নতুন কেনা একটু প্রবলেম, তাই আমি চাই একটা ডাইনিং টেবিল দিতে। মা বাবার জন্য একটা ডাইনিং টেবিল। বাবার জন্য একটা ডাইনিং টেবিল। বেশ, অরিন্দম তোমার চতুর্থ ইচ্ছেটাও জেনে নিই একসঙ্গে। আমার চতুর্থ ইচ্ছে হচ্ছে, মা যে স্কুলে চাকরি করেছেন
আমিও সেই স্কুলেই পড়াশোনা করেছি ক্লাস 6 অবধি। সেই স্কুলে আমি দুস্থ ছাত্র হিসেবেই পড়তাম, যেহেতু টিচারের বাচ্চা ছেলে ছিলাম, সেহেতু ফিজ লাগতো না। আমি চাই আমাদের মতো যেরকম যারা দুস্থ ছাত্রছাত্রী আসবে তাদের মধ্যে কাউকে স্কলারশিপের বন্দোবস্ত যদি করে দেওয়া যায় সেই স্কুলের, কারণ স্কুলটা এমন একটা জায়গা যেটা ওই স্কুলটি আমার মাকে প্রথমেই আত্মবিশ্বাসটা দিয়েছিল যে সাধারণ ঘরের সাধারণভাবে শিক্ষিত একজন মহিলা একার চেষ্টায় দুটো ছেলে মেয়েকে বড় করে নিয়ে যেতে পারবে। তার মানে তুমি কোনো দুস্থ মেধাবী ছাত্রছাত্রীর জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করতে চাইছো। হ্যাঁ, ভারী সুন্দর ইচ্ছে। সেই জন্য তোমাকে 200 পয়েন্ট করতে হবে, তুমি আছো 150-এ, অর্থাৎ তোমাকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার জন্য বরাদ্দ আছে একটাই প্রশ্ন, সেক্ষেত্রে বিথিকে চ্যালেঞ্জ তোমাকে করতেই হবে, করে ঠিক উত্তর বলতেই হবে। বেশ বিথি, আপনার জন্য 5 নম্বর যে প্রশ্নটি বরাদ্দ আছে তৃতীয় ধাপে, সেটা কি আছে আমরা ভালো করে দেখি, ভালো করে শুনি, নিশ্চিত হয়ে উত্তর দিই। দেখা যাক। এই যে একটা ছবি দেখলাম, কিছু ইঙ্গিত দেখলাম, এই পুরো ঘটনাটা দেখে, এই ব্যাপারটা দেখে একটা শব্দ বলতে হবে। ক্রিকেট খেলা। শিওর? শব্দগুলো সবকটাই ক্রিকেট সম্পর্কিত হতে পারে, কিন্তু সেটাই কি আমরা বললাম? তাহলে তো একটা ক্রিকেট খেলাই দেখাতে পারতাম, কিন্তু এটা কেন বললাম? নিশ্চয়ই একটা কোনো ইঙ্গিত দিলাম। এই মুহূর্তে আর কিছু মাথায় আসছে না। ক্রিকেট। ক্রিকেট, বেশ, আপনার এই উত্তরটা নিলাম। এবার দেখা যাক অরিন্দম, চ্যালেঞ্জ। ওকে, অ্যাকচুয়ালি আই এম লেফট উইথ 2 অপশনস। আমার 2টো অপশন আছে, এটা হয় হবে স্ট্যান্ড আউট, না হলে হবে লেফট আউট। শুধু আউটটা দাঁড়িয়ে আছে, বাকি সবকটা পড়ে গেছে। হ্যাঁ, আই গেট ইট। যেমন আউটস্ট্যান্ডিং, সেটা কি এই ছবিটার সঙ্গে বেশি মেলে? হ্যাঁ, আউটস্ট্যান্ডিং। নাও ইটস ক্লিয়ার। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, আউটস্ট্যান্ডিং। এবার দেখে নি আমরা যে উত্তরটা পেলাম সেটা সত্যই আউটস্ট্যান্ডিং কিনা, দেখা যাক। তুমি যেহেতু এটা ঠিক উত্তর দিয়েছো, তাই তোমার কাছে 25 আরো চলে গেল। তোমার স্কোর গিয়ে দাঁড়ালো 175-এ। তুমি চ্যালেঞ্জ করেছিলে তাই। তুমি এখনো 50-এই দাঁড়িয়ে রইলে, বাড়াতে পারলে না স্কোর। এবার তোমার নিজের প্রশ্ন, এটা যদি পারো তাহলে 200-এ পৌঁছে যাবে, এবং 200-এ পৌঁছলে তোমার চতুর্থ ইচ্ছেও পূরণ হবে। আর বিথি, যদি নতুন কোনো শব্দ মাথায় আসে দেখে মনে হয় ভুল বলছে, তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করবেন, কেননা হারানোর ভয় নেই কিছু। বেশ, অরিন্দমের জন্য বরাদ্দ আজকের শেষ প্রশ্নটি ঠিক কি, দেখা যাক। হাওড়া ব্রিজের চূড়ায় উঠুন, নিচে তাকান, ঊর্ধ্বে চান, দুটোই মাত্র সম্প্রদায়, নির্বোধ আর বুদ্ধিমান। হাওড়া ব্রিজ প্রথম তৈরি হয় 1874 সালে। তখন এটি ছিল একটি ভাসমান ব্রিজ, অর্থাৎ পরপর রাখা নৌকোর ওপর দিয়ে ব্রিজটি ভাসত। রাতে স্টিমার যাতায়াতের সুবিধের জন্য নৌকোগুলি সরিয়ে ব্রিজটিকে খুলে ফেলা হতো। বর্তমান ব্রিজটি তৈরি হয় 1942 সালে। দীর্ঘদিন ধরে ব্রিজটির উপর দিয়ে অনেক ঝড় গেছে। শুনতে অবাক লাগতে পারে, ব্রিজটির সবচেয়ে ক্ষতি করেছে পাখির বিষ্ঠা ও পানের পিক। তার হাত থেকে বাঁচাতে কলকাতা পোর্ট ট্রাস্ট নানা ব্যবস্থা নিয়েছে। হাওড়া ও কলকাতার স্বার্থে ব্রিজটির সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। হাওড়া ব্রিজের বর্তমান নাম কি?
হাওড়া ব্রিজের চূড়ায় উঠুন, ঊর্ধ্বে তাকান, নিম্নে চান, দুটি মাত্র সম্প্রদায়, নির্বোধ আর বুদ্ধিমান। বুদ্ধিমান ছেলের কাছে একটি প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে। যদি এই প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে আমরা পৌঁছে যাব আমাদের চতুর্থ ইচ্ছে পূরণের লক্ষ্যে। এই তো তৃতীয় ইচ্ছে পূরণ করলাম, যার নাম নিয়ে তার নামেই নাম, রবীন্দ্র সেতু। এই যে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যে জল বয়ে গেছে, গঙ্গার জল, সে যেমন জোড়াসাঁকো দিয়ে পাশে দিয়ে গেছে, তেমনি আরও অনেক দূরে দূরে গিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছেছে, যেখানে বিবেকানন্দ যেতেন। বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু। তার মানে এটা বিবেকানন্দ সেতু নয়, না এটা নিবেদিতা সেতু নয়। না, নিবেদিতা সেতু বালি ব্রিজের পরে পাশে নতুন ব্রিজটা। এটা রবীন্দ্র সেতু, আর এর পাশে সেকেন্ড হুগলি ব্রিজটা বিদ্যাসাগর সেতু। বিথিকে জিজ্ঞেস করবো, বিথি ও যেটা বলছে ঠিকই বলেছে, রবীন্দ্র সেতু। বিথি চ্যালেঞ্জ করতে চায় না, ওরও এইটাই মনে হচ্ছে। আমরা সাহস ভরে এগিয়ে যাই আমাদের আজকের ফাইনাল কোয়েশ্চেনের উত্তরের দিকে। হাওড়া ব্রিজের বর্তমান নাম রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। তুমি পৌঁছে গেছো 200-তে এবং সেই সঙ্গে তোমার চতুর্থ ইচ্ছে পূরণের দিকে চলে গেছো। তুমি যে ইচ্ছেটা করেছিলে স্কুলের জন্য আর্থিক অনুদান, এই যে কোনো দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, সেটি তোমাকে প্রদান করা হবে। আচ্ছা, আমাদের ওই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, তিনিও এখানে আমাদের সঙ্গে এসেছেন, আমার ছোট মামা। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। আমাদের সব শেষেরও একটা শেষ থাকে, সেই শেষটা আমরা এখানে উদযাপন করব। আপনারা সবাই চলে আসুন এখানে। আজকে যেহেতু তুমি বিজয়ী 200 স্কোর করে, তাই তোমার জন্য আমাদের কিছু উপহার আছে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা একটা বিশেষ শাড়ি আছে, এটা তুমি মার গায়ে দিয়ে দাও। এটা এইচ.কে. দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা গিফট ভাউচার তোমার জন্য। তোমরা ছিলে বলেই আমার ভাবনা পেল ভাষা, কখনো যা শেষ হবে না এমন ভালোবাসা। আজ মনে হয় তোমরা দুজন না থাকলে কি হতো। বৃহস্পতি, শুক্র, শনি রাত্রির ঠিক 9:30 আপনারা সবাই আনন্দে উৎসবে উদযাপনে দেখতে থাকুন হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ, শুভরাত্রি।